গুড আফটারনুন সবাইকে। আবার দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 1টার কাছাকাছি। এখনও আজ আমাদের লাঞ্চ হয়নি, একটু পরেই অভিষেক আসবে, তারপর সাথে মিলে লাঞ্চ করব। আর এখন আমি এসেছি বাড়ির ব্যালকানিতে, স্নান টান সেরেছি, তাই চুলটা শুকাবো করে এলাম, কিন্তু এখানে রোদ নেই, ভাবছি ওই দিকে চলে যাব, রান্নাঘরের দিকে। তো চলো এখন থেকে ব্লগটা আজকে শুরু করছি। এদিকে ব্লগটা শুরু করতেই অভিষেকও অফিস থেকে চলে এসছে, আর ওর সাথে অনেকক্ষণ গল্প টল্প করে নেওয়ার পর তারপর আমি এখন এলাম। আর এদিক থেকে তোমরা তো ভালোভাবেই জানো যে আমার চুলটা ভীষণভাবে কাটলি, তো সেজন্য মাঝে মধ্যেই আমি কি করি, স্ট্রেট করিয়ে নিই। তো গত 6-7 মাস আগে আমি আমার চুলটাকে স্ট্রেট করাই এবং এখন দেখছি অনেকটাই চুলের মধ্যে গ্রোথ হয়ে গিয়েছে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি চুলের মধ্যে কি ইউজ করে থাকি। সত্যি বলতে বিশাল কিছু যে আমি ইউজ করে থাকি তা একদমই না, তবে যেগুলো আমি ইউজ করি সেগুলো খুব সিম্পলভাবেই ইউজ করে থাকি। যেরকম শ্যাম্পু দরকার পড়ে, যেরকম কন্ডিশনার দরকার পড়ে, তো সেগুলোকেই ইউজ করি। এবং আমি সপ্তাহে মোটামুটি 2 দিন আমি কিন্তু শ্যাম্পু করে থাকি, 2 থেকে 3 বার, মানে এর থেকে বেশি করি না। আর আমার ভীষণভাবে হেয়ার ফল হয়। আসলে ব্যাঙ্গালোরের ওয়েদার তোমরা তো ভালোভাবেই জানো, আর এখানকার জলটাও কিন্তু ভীষণভাবে খারাপ, তো সেই জন্যই বলতে পারো যে আমার চুলের অবস্থা ভীষণভাবে খারাপ, যে কারণে আমি চুলটাকে স্ট্রেট করিয়ে নিই বারবার করে। আর আমি কি শ্যাম্পু ইউজ করে থাকি, কি কন্ডিশনার ইউজ করে থাকি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর গত 2 দিন হলো আমি আমার চুলের মধ্যে একটা হেয়ার মাস্ক নিয়ে এসেছি ডাবের, সেটা এখনও পর্যন্ত ইউজ করা হয়নি, তো সেই জিনিসটা ইউজ করার পর তোমাদেরকে আমি বলবো। এদিক থেকে অভিষেক আসার পর অভিষেককে বললাম 2-3টে জিনিস অর্ডার করতে হবে, তো তুমি একটু অর্ডার করে দাও। আর পুচকেটাকেও আদর করছিল, আমি ভাবলাম তোমাদেরকে দেখাই যে ও দুজন মিলে কি করতে থাকে। অভিষেক আর পুচকেটা সারাক্ষণ হচ্ছে যে দুষ্টুমি করতে থাকে, আর ওকে অভিষেক সবসময় তো ওকে মানে আদর করতে থাকে, মানে এরকমই একটা অবস্থা। এই দেখো, এখন অভিষেককে বলেছিলাম তুমি একটুখানি পোস্ত অর্ডার করে দিও। তো জেকের পোস্ত এখানে পাওয়া যায়, খুবই ভালো এই পোস্তটা অন্যান্য পোস্তর থেকে, তো এটা আনিয়েছে। আর এদিক থেকে পুচকেটা দেখো প্রত্যেকটা জিনিস নেবে করেও লাফালাফি করছে। সাথে একটা হ্যান্ড ওয়াশ অর্ডার করেছিল, আর সাথে নিয়েছিল একটা ডাভ, আর তার সাথে কিন্তু একটা নারকেল। আর আমি না একটা প্যাকেট তখন থেকে মানে বুঝতে পারছি না এই প্যাকেটটা আসলেটা কি। প্রথমে ভাবলাম পাটালি, তারপরে বুঝতে পারলাম এটা হচ্ছে তিলের একটা, যে পাটাল টাইপের যেটা হয় না এক রকমের, মানে তিলের যে নাড়ু টাইপের, ওটা নাড়ু না, এটা একটা চ্যাপটা চ্যাপটা টাইপের, মানে এটা আমার ঠিক জানা নেই আসলে এটা কী হয়। এদিক থেকে কথা বলতে না বলতে নারকেলটা নিয়ে পালিয়ে গেল, তারপর ওটাকে নিয়ে টানাটানি করা আর কি। তো সেই জিনিসপত্র গুছিয়ে পরে এখন খাবার খেতে বসবো। জানো তো আজকে মা রান্না করেছে কিন্তু তিহারি, কিন্তু তিহারি আর আমি খেলাম না, অত ভালো একটা রান্না। কিন্তু অভিষেক যখন অফিস থেকে আসে তখনই না ও এরকম চিংড়ি মাছ নিয়ে এসছে, ভাবলাম চিংড়ি মাছটা খাবো না, এটা হতে পারে। তাই মা সঙ্গে সঙ্গে কী করলো না, এরকম ভাত বসিয়ে দিল। ভাত আর চিংড়ি মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি, এর সাথে আমি আর কিচ্ছু খাবো না, কোনো কিছুর প্রয়োজন নেই। আমি ভীষণভাবে চিংড়ি মাছ খেতে ভালোবাসি। মাঝখানে আমি অনেক বছর চিংড়ি মাছ খাইনি, তারপর এখন আবার শুরু করেছি, দেখলাম যে আমার আর কোনো প্রবলেম হচ্ছে না। তো আমি যখন চিংড়ি মাছ খেতাম তখন না আমার সাথে কি হতো, মাঝে মধ্যে অ্যালার্জি বেরিয়ে যেত, তো সেই ভয়ে আমি খেতাম না। তবে আমি এখানে আসার পরও মোটামুটি 2 থেকে 3 বছর পর আমি খাচ্ছি, মোটামুটি 1 বছর হলো আমি চিংড়ি মাছ খাওয়া আবার শুরু করেছি। তো আমি যখন ক্লাস 6-7-এ পড়তাম তখন থেকে আমি ছেড়ে দিয়েছিলাম, এখন আবার শুরু করেছি যেহেতু, তাই আমার মাঝে মধ্যে চিংড়ি মাছ অভিষেক আমাকে এনে দেয়। তো এখন আমি ভাত আর চিংড়ি মাছটা খাচ্ছিলাম, তো আমার এত ভালো লাগছিল, ওই মাকে বলছি দারুণ হয়েছে। এদিকে তো আমি এখানে বসে খাবার খাচ্ছি, আর ওদিকে মা পুচকেটাকে নিয়ে রেখেছে, না হলে তো খাবার খেতে দেয় না, খুব দুষ্টুমি করে। তো সেই জন্যই বলতে পারো যে আমি এখানে একা বসে খাবার খাচ্ছি। আর সত্যি বলতে আমি যখনই এরকম চিংড়ি মাছ দেখতে পাই না, তখন ওপর থেকে একটুখানি আমি কাঁচা সর্ষের তেলটা মানে একটু নিয়ে নিই, এতে না ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। তোমরা কখনো যদি অথেন্টিক এরকমভাবে মানে ভাপা যে চিংড়ি মাছটা হয়, চিংড়ি ভাপা, সেটা যদি কখনো খাও তো ওপর থেকে একটুখানি সর্ষের তেল নিয়ে নেবে, এতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। আর যে সর্ষের তেলটা নিয়ে আসি সেটা কিন্তু বেশ ভালো, ওই ফরচুনের যে কাচ্চিখানিটা হয় সেটাই কিন্তু আমরা নিই, খুবই ভালো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবারও আমি গল্প করব।
এদিকে আমাদের তো লাঞ্চ হয়ে গিয়েছে। লাঞ্চ করে নেওয়ার পর অভিষেক দেখো বললো যে একটুখানি পেয়ারা কেটে দাও। আর অফিস থেকে আসার সময়তে ও পেয়ারা নিয়ে এসছে। আর পেয়ারার সাইজগুলো একবার তোমরা দেখো, এত বড় পেয়ারা আমি প্রথমবার দেখলাম। এর আগে আমি এত বড় পেয়ারা কখনোই দেখিনি। তো ভাবলাম তোমাদেরকে আমি দেখাই। তো এখানে নিয়ে চলে এসেছি আমি চপার এবং চপার বোর্ড। তো আস্তে আস্তে করে পেয়ারাগুলোকে একটু কেটে নিই। আর এমনিতেও না ভাত খাওয়ার পর ফল খাওয়াটা খুবই ভালো। এমনিতে ছোটোবেলায় মা সবসময় বলতো ভরা পেটে সবসময় ফল খাওয়া উচিত, খালি পেটে কখনো ফল খেতে নেই, এতে কিন্তু অনেক শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই জন্য ভরা পেটেই আমি তোমাদের সাজেস্ট করব ফল খাওয়ার জন্য। তো দুপুরবেলা মোটামুটি যখন দেখবে ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, তখন যখন সে সময়টা থাকে, মানে ব্রেকফাস্ট যদি কখনো 8 সাড়ে 8টার মধ্যে করে নিচ্ছ বা 9টার মধ্যে থেকে 10টার মধ্যে করে নিচ্ছ, তো 11টার সময় নর্মালি তোমরা ফ্রুটস খেতে পারো। তারপর তোমরা লাঞ্চ করবে। আবার যদি মনে হয় যে লাঞ্চ করে নিয়েছো ভরা পেট একদম ভালোভাবেই, তখন তোমরা কিন্তু আবার ওই 4টে 5টার মধ্যে তোমরা কিন্তু ফ্রুটস খেতে পারো। তো এতে তোমাদের কোনো ক্ষতি হবে না। তো এবার যদি মনে করো যে না রাতে পুরোপুরি ফ্রুট স্যালাড খাবো, এটা কিন্তু একদমই ভালো না, এটা ঠিক না। অনেকে ডায়েট করার সময় হয়তো করে, তো তারা কিন্তু অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করার পরই কিন্তু এরকম একটা স্টেপ নেয়, তার আগে কিন্তু একদমই না। তো দেখো আমি কিন্তু এখন ফ্রুটসগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এত বড় পেয়ারা দেখে আমি না কোনো রকমভাবে ডাইস করে কাটবো না ঠিক করলাম। তো এরকম লম্বা লম্বা করে পিসগুলোকে কেটে নিচ্ছি আমি। জানো তো, আমি যখন এই পেয়ারাগুলোকে দেখেছিলাম তখন আমি ভাবছিলাম যে পেয়ারাগুলো স্বাদে কীরকম হবে, আদেও মিষ্টি হবে নাকি টক হবে, কীরকম হবে ঠিক বুঝতে পারছিলাম না। আবার এটাও মাথার মধ্যে আসছিল যদি মনে করো কোনো রকমভাবে টেস্ট না হয়, তখন কিন্তু এই এত বড় পেয়ারা নেওয়ার কোনো মানেই হয় না। মাঝখানে একবার আমি পেয়ারা নিয়েছিলাম, কোনো স্বাদই ছিল না, তবে প্রত্যেকবারই মোটামুটি বেশ ভালোই থাকে। তবে আমি যখন এগুলো কাটছিলাম তখনই না আমি এক টুকরো মুখে নিয়েছি, তখন এত ভালো লেগেছে যে যাক, এটা কিন্তু বেশ ভালো। পেয়ারাগুলো দেখতে সাইজটা বড় হলেও বেশ ভালো খাবারটা খেতে। এক এক সময় এমন হয় যেগুলো কিন্তু দেখা যায় যে সত্যি ভালো হবে কি হবে না, যে মনের মধ্যে প্রশ্নটা থাকে, তখন যখন একটু টুকরো খেয়ে নিই তখনই কিন্তু বুঝতে পারি যে না, খাবারটা সত্যিই ভালো এবং কোনো রকমভাবে আর সন্দেহ থাকবে না। তো এরকমই একটা অবস্থা আমার এই পেয়ারাগুলোর উপর দিয়ে হয়ে গিয়েছিল, তবে এখন যা মনে হচ্ছে একদম ঠিকঠাক। তো আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি এই পেয়ারাগুলোকে এখন রাখছি। তো ঘুরে ঘুরে টুকটাক করে খাওয়া হয়ে যাবে। তো এই এতগুলো তো আর একবারে খাওয়া যাবে না, তো সেই জন্যই বলতে পারো যে আমি এরকম কন্টেনারের মধ্যে দিয়ে ভরে রাখছি। এতে কোনো রকমভাবে লবণ অ্যাড করছি না, যখন যেটা খাবে তখন এক টুকরো দু টুকরোর মধ্যে একটুখানি লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো তখন অ্যাড করে নেওয়া যাবে। খেতে কিন্তু অপূর্ব। তোমরা যদি মনে করো যে এমনিই খাবে লবণ দিয়ে, তাহলেও কিন্তু খাওয়া যেতে পারে, এতটাই কিন্তু এটা ভালো। যাই হোক, পুরো কন্টেনারটা কিন্তু ভরে দিয়েছি। এবার লকটাকেও আমি লাগিয়ে ফ্রিজের মধ্যে আর রাখবো না, নর্মাল অবস্থাতেই রাখবো, যাতে ভালোভাবে ঘুরে ফিরে টুকটুক করে খাওয়া যায়। এখন হয়ে গিয়েছে প্রায় সন্ধেবেলার কাছাকাছি, আমি আর সেরকমভাবে ব্লগ করিনি। তারপর অভিষেকের সাথে গল্প টল্প করছিলাম। তো তারপর এতক্ষণে আমি আবার বেরিয়েছি লাইটগুলোকে একটুখানি অন করে দেওয়ার সম্বন্ধে। তো এখন আমি অন করে দিচ্ছি। আর এমনিতেও সন্ধেবেলা হয়ে গেলে আমার মনে হয় যে লাইটগুলো যদি না জ্বালাই, তাহলে মানে ওই একটা যে সন্ধেবেলার যে ভাইবস থাকে না, ওটা কোনো রকমভাবে আসতে চায় না। তো সেই জন্যই বলতে পারো যে আমি এখন লাইটগুলোকে অন করে দিচ্ছি। আর এটা তো সবথেকে বেশি পছন্দের আমার লাইট। একটুখানি এই রুমের মধ্যে যদি ওয়ার্ম লাইটটা না থাকে না, তখন মনটা ভারী খারাপ হয়ে যায়। তো সেই জন্যই আমার এই ল্যাম্পটাকে আমি সবসময় সন্ধেবেলায় জ্বালিয়ে রাখি। এদিকে যখন আজকে আমরা বিকেলবেলায় গল্প করছিলাম অভিষেকের সাথে, তখনই অভিষেককে একটা কথা আমি বললাম, যবে থেকে আমি হোম ট্যুর শেয়ার করেছি তবে থেকেই কিন্তু আমার অনেক বন্ধুবান্ধব আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছে, এবং তাদের ভালোবাসায় কিন্তু আমি আরও ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারছি। তো এইসব কথা গল্প করতে করতেই তারপর ভাবলাম যে একটুখানি বাইরে গিয়ে ঘুরে আসি, এবং বাইরে যখন ঘুরতে গেছিলাম তখন ভাবলাম একটা মেহেন্দি নিই। তো তখন দোকানে না আমার এই ছোট্ট ব্রেসলেটটা খুব পছন্দ হলো, তাই ভাবলাম মায়ের জন্য নিই। তো মা বলছে আমি চুড়িটা পরে আছি, তাহলে কি এটা পরবো? তাই বললাম না, তুমি পরে থাকো, দেখতে বেশ ভালো লাগছে। আর তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, আর মায়েরও খুব পছন্দ হয়েছে। তারপর সন্ধেবেলার পর আমরা আরও একবার বেরিয়েছিলাম। তো অভিষেক বললো কিছু খাবে, আমি বললাম চলো একটু মোমো খেয়ে আসি। আর এখানে ডাম্পলিং ডিলাইটসের নতুন এই দোকানটা করেছে, তো ভাবলাম এখানেই আজকে মোমো খেতে আসবো। তো ওখানে আমার জন্য কুরকুরে মোমো তৈরি হচ্ছে, আর ওদিকে আমি অভিষেককে খুঁজছি যে তুমি কোথায় গেলে। তারপর এদিক ওদিক খোঁজাখুঁজির পর আমি দেখছি ওখানে ও চিকেন নিচ্ছে। তো এই যে এসছেন ইনি এখন, আর আমি ওকে বলছি যে কি ব্যাপার, তুমি এত গ্লো করছো কেন? ওই মজা করা ব্যাপারটা থাকে না একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে,
ঠিক ওরকমই বলতে পারো। তখন ও দেখছি আরও ব্লাশ করছে, জানি না কেন। তারপর আমাকে বলছে যে হ্যাঁ আমি সুন্দর লাগছি, কিন্তু আমার একটু ঠান্ডা লেগে গেছে আর কি। যাই হোক, অনেকক্ষণ মজা টজা করছিলাম। তারপরে দেখছি নিজের জন্য একটা আইসক্রিম নিয়েছে, তাও আবার টুটি ফুটি। ও আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, তবে আমি খুব একটা বেশি আইসক্রিম খাই না, কেন কি আমার গলা ব্যথা করে। তা বলে যে একদম আইসক্রিম খাই না তা কিন্তু একদমই না। মাঝে মধ্যে বাটারস্কচ বা একটুখানি যদি কুলফি আইসক্রিম হয় তখন কিন্তু আমি মাঝে মধ্যেই খেয়ে থাকি। ওদিকে মনে হচ্ছে কথা বলতে বলতে আমার মোমোটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর আমি ভাবছি যে আমাকে ওই রেড চাটনিটা কেন দেয়নি। তারপর আমি আবার বললাম আমাকে তো রেড চাটনিটা দাওনি, একটু আমাকে দিয়ে দাও। তো তখন দেখছি আবার আমাকে দিয়ে গেল। সত্যি বলতে মোমোটা এত ভালো ছিল, আমি অভিষেককে বলছিলাম যে তুমি এখান থেকে নাও। তারপর আমাকে এখানে পুরো প্লেটটাই কিন্তু আমার। সত্যি বলতে আমি মোমো খেতে ভীষণ ভালোবাসি, আর অভিষেক মোমো খেতে ভালোবাসে শুধুমাত্র আমি খাই বলে, তাছাড়া আর কিছু না। এই যে আমি মোমো খাচ্ছি আর পেছন থেকে অভিষেককে বলেই যাচ্ছে যে তুমি সবগুলো খেতে পারবে তো। আমি একটুখানি কনফিউশনের মধ্যে ছিলাম, কেন কি সবগুলো খেতে পারবো বলে মনে হয় না। তো আমি এখান থেকে 4 পিস খেয়েছি আর অভিষেক ওখান থেকে 2 পিস খেয়েছে। কিন্তু সত্যি বলতে মোমোটা যে খুব ভালো ছিল আমি তা বলবো না, আবার যে খুব খারাপ ছিল আমি তা বলবো না। ওই মোটামুটি আমাকে 100-র মধ্যে 70 দিতে পারি, মানে 7, মানে 10-এর মধ্যে 7। তো এরকম একটা ব্যাপার। খেতে মোটামুটি ভালোই ছিল, আর আমি ভাবছিলাম যে পরবর্তী সময় এলে আরও অন্যান্য মোমোগুলো ট্রাই করব। তো আমি আজকে চিকেন কুরকুরে মোমো নিয়েছিলাম, খেতে বেশ ভালো লাগছে। বাড়ি এবং বাড়ি আসার পর সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, একবারে রাতে ডিনারটা শেয়ার করছি। তো মা বানিয়েছিল আজকে আলু পরাঠা। তো আলু পরাঠার সাথে বানিয়েছিল 2 রকমের চাটনি, আর আমি আসার সময়তে নিয়ে নিয়েছিলাম কিন্তু একটু মিষ্টি দই, তাও আবার পাইনঅ্যাপেল ফ্লেভার। তো সাথে নিয়ে নিয়েছিলাম একটুখানি সোনপাপড়ি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বলতে পারো রাতের ডিনারটা আজকে জমে গিয়েছিল। তো চলো খাবারটাকে এবার আমি অভিষেকের জন্য সার্ভ করে দিই। আজকে যখন সোনপাপড়িটা নিয়েছিলাম তখন বুঝতে পারিনি যে সোনপাপড়িটা এতটা ভালো হবে করে। তো বেশ ভালো সোনপাপড়িটা এবার এসছে অন্যবারের তুলনায়। তো এর সাথে ছোট্ট একটা স্পুনও দিয়েছে। স্পুনটা আমাকে এত কিউট লেগেছে যে তোমাদেরকে আমি কি বলবো। ওই যে এখন আমি যেটা দিলাম একটা স্পুনের সাহায্যে, ওটাই কিন্তু এবার আমাকে দিয়েছে। সাথে চলো এবার পরোটাটাকে একটু সার্ভ করে দিই আর অভিষেককেও ডেকে দিই খাওয়ার জন্য। তাহলে চলো খাওয়া দাওয়া করতে করতেই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।